এই যে অফিস আদেশটি আমরা দেখতে পাচ্ছি ৯ এপ্রিল আসলে এই অফিস আদেশটি ইস্যু করা হয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে। সেটার মূল প্রতিপাদ্য হচ্ছে যে এজাহার নামীয় আসামি যেহেতু অনেকের নামেই হচ্ছে এজাহারগুলো হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায়, আসামি গ্রেফতারের ক্ষেত্রে যাতে হয়রানির শিকার কেউ না হন সেই জন্য ওনারা বলছেন যে ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, সাক্ষী এই সমস্ত বিষয়গুলো অডিও ভিডিও এসব দেখে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করার কথা বলছে। এইটা দুটো ভাগে দেখা যায়। একটা হচ্ছে যে অনেক মানুষ, সাধারণ মানুষ তো আসলে হয়রানি হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনের জড়িত থাকার কথা বলে অনেক মানুষকে গ্রেফতার করা হচ্ছে, তাদের সাথে হয়তো দূরতম কোনো সম্পর্কও নেই। আপনাদের রিপোর্টেও বিভিন্ন সময় উঠে এসেছে যে গাজীপুরের মামলা, সেখানে দেখা যাচ্ছে কি 50 জন নওগাঁর বিভিন্ন লেভেলের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কিংবা মেম্বার এর থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এরকম অনেক মানুষের নাম গাজীপুরের মামলায়। তো 50 জন তো নিশ্চয়ই গাজীপুরে এসে গণ্ডগোল করতে আসেননি, কিংবা যাত্রাবাড়ি থানার ঘটনায় সেখানে দেখা যাচ্ছে কি দিনাজপুরের 50 জনের নাম, কথার কথা। তো এদের এই 50 জনকেই যদি আপনি নামগুলো দেখেই ধরে ধরে দিনাজপুর থেকে গ্রেপ্তার করতে শুরু করেন, তাহলে তো ফার্দার কতগুলো হয়রানি হচ্ছে। এক্ষেত্রে কিছুটা হয়তো হয়রানি কমানো যেতে পারে স্ক্রুটিনি করে করে যদি করা হয়। আবার এটার নেগেটিভ সাইড হচ্ছে যে আপনি স্ক্রুটিনি করতে গিয়ে হয়তো একজন ভ্যালিড যে অপরাধের সাথে যিনি যুক্ত ছিলেন সত্যিকার অর্থে, তাকে হয়তো আপনি পরবর্তীতে আর খুঁজেই পাচ্ছেন না, তার পালিয়ে যাওয়ার আবার সুযোগ তৈরি হচ্ছে, যখন তৎক্ষণাৎ হয়তো গ্রেপ্তার করলে পাওয়া যেত। আইনসঙ্গত কিনা সেটা আসলে অলটুগেদার ডিফারেন্ট কোয়েশ্চেন। কারণ হচ্ছে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধি আইনে তাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটাকে আসলে সাবঅর্ডিনেট কোনো এরকম অফিস অর্ডার বা অন্য কিছু দিয়ে তাই সেটাকে ক্ষমতা খর্ব করা যায় না কিংবা কমানো যায় না। এখানে যদিও খর্ব কিংবা কমানোর বিষয় নয়, বিষয় বলছেন যে গ্রেপ্তার না করে পূর্ব অনুমতি গ্রহণ করার জন্য। পুলিশের তো আসলে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক থেকে বা যে কোনো পুলিশ কর্মকর্তা চাইলে তো তদন্তের স্বার্থে এবং অন্যান্য যে সমস্ত আইনসঙ্গত কারণে তাদের গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে, সেই বিধিবিধানগুলো অনুসরণ করে তারা গ্রেপ্তার করতে পারবেন। এক্ষেত্রে হয়তো এক্সট্রা কারণ হিসেবে শুধু এটুকুই এটাকে জাস্টিফিকেশন দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার ক্ষেত্রে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন এবং আমাদের কাছেও প্রতিনিয়তই নানানভাবে অভিযোগগুলো আসছে যে এই মামলাগুলোকে ব্যবহার করে হয়রানি হচ্ছে। সেটা যে কেবলমাত্র বাদী কিংবা অন্যরা করছেন তা না, এক্ষেত্রে পুলিশ নিজেরাও অনেক ক্ষেত্রে হয়রানি করছেন বলে আমাদের কাছে অভিযোগ আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে খুব পিকুলিয়ার কতগুলো ঘটনা ঘটেছে, দেখবেন যে বাদী এফিডেভিট করে বলছে যে না, এই ব্যক্তির নাম তো আমি দিই নাই। সেক্ষেত্রে ওই ব্যক্তিটি আসলে হয়রানি হওয়াটা তো কোনোভাবেই কাম্য নয়। একটা সাধারণ মানুষ হয়তো কোনো রাজনীতির সাথে কোনো রকমের সম্পর্ক নেই, ব্যক্তিগত শত্রুতার কারণে হয়তো কেউ একজন নাম ঢুকিয়ে দিয়েছে, সেটা বাদী না জেনেই তার নাম দিয়ে হয়তো মামলাটা করে দিলেন। তো এক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানিটা যদি পজিটিভ অর্থে আমি এটাকে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো মানুষের কিছুটা হয়রানি হয়তো কমতে পারে। কিন্তু আমাদের তো আসলে সরলভাবে কোনো কিছুই আগায় না, হয় না। ফলে প্র্যাকটিসটা দেখে বোঝা যাবে আর কি যে এটা আসলে পজিটিভলি কতটুকু কি যাচ্ছে, কি মানুষকে ফার্দার হয়রানির মধ্যে পড়তে হচ্ছে স্ক্রুটিনির নাম করে, না আসলেই সাধারণ মানুষের হয়রানিটা এখানে বন্ধ হচ্ছে। আমাদের আলটিমেট উদ্দেশ্যটা কিন্তু মাথায় রাখা দরকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হত্যার সাথে যারা জড়িত ছিল, নানান ধরনের নিপীড়নের সাথে যারা জড়িত ছিল, তাদের শাস্তি হওয়াটা জরুরি, বিচার হওয়াটা জরুরি। এই বিচার হওয়াটা যাতে নিশ্চিত করা যায়, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, প্রকৃত অপরাধী যাতে বিচারের মুখোমুখি হয়ে যথাযথ শাস্তি পায়, সেটা নিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেককে আসলে সচেতন থেকে কাজ করতে হবে। সেখানে ব্যর্থ ঘটলেই আমাদের পুরো আন্দোলনের উদ্দেশ্যটাই বিফলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সেটাই বললাম যে আপনার সিআরপিসির সাথে আসলে সরাসরি সাংঘর্ষিক সেরকম বিষয় না। বিষয়টা হচ্ছে গ্রেপ্তার করতে পারবে কতগুলো বলা আছে, যেটা ধরেন নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে পুলিশ কোনো রকমের বিনা গ্রেপ্তারি পরোয়ানাতেও অনেক ক্ষেত্রে যদি মামলা স্পেসিফিক মামলা থাকে তাহলে কিন্তু গিয়ে তিনি গ্রেপ্তার করতে পারবেন, ম্যাজিস্ট্রেট মহোদয়ের অনুমতি নেওয়ারও কিন্তু প্রয়োজনীয়তা নেই। সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার কথা। যেটা তারা জাস্টিফিকেশন দিচ্ছেন সেটা হচ্ছে যে মামলায় যেহেতু আসামির সংখ্যা অধিক থাকছে, যার নামীয় আসামির সংখ্যা অনেক থাকছে, সেক্ষেত্রে তদন্তে প্রাপ্ত আসামি গ্রেপ্তারের নিমিত্তে উপযুক্ত প্রমাণক সহ
অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, এই একটা সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না, যে কথাটা হচ্ছে যে যদি সত্যিকার অর্থে যারা ঘটনার সাথে জড়িত ছিলেন তাদের অনেকেই তো প্রভাবশালী, সম্পদশালী, তারা হয়তো প্রভাব বিস্তার করে গ্রেপ্তার এড়ানোর একটা সুযোগ এখানে তৈরি হচ্ছে কিনা সেই সন্দেহ কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। আমি সেই জন্যই বলছি যে আমাদের অ্যাপারেন্টলি এই অফিস অর্ডার দেখে মনে হবে যে না, এটা তো ঠিকই আছে, সাধারণ মানুষের হয়রানি যদি এতে কিছুটা বন্ধ হয়। কিন্তু একই সাথে ওই যে প্রভাব বিস্তার করে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে প্রকৃত অপরাধীদের না ধরার যে ব্যাপারটা, সেটাও প্র্যাকটিস থেকে বোঝা যাবে। দু একটা ঘটনা যদি আসলে আমরা দেখি যে এরকমের হচ্ছে, কোনো না কোনোভাবে তো আসলে বের হবে যে প্রকৃত অপরাধীদেরকে না ধরে ছেড়ে দেওয়া হয়েছে, সেরকম ইস্যু যদি আসে তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে এটার ব্যবহারটা কোন দিকে যাচ্ছে। মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে বোধহয় সাধারণ মানুষের হয়রানি ঠেকানোর জন্য করা হয়েছে, সেটাই উদ্দেশ্য কিনা বাকিটা প্র্যাকটিস থেকে বোঝা যাবে। আর সিআরপিসির কথা তো আগেই বলেছি, সিআরপিসির সাথে সরাসরি সাংঘর্ষিক সেরকম কিছু নয়, কারণ পুলিশের গ্রেপ্তার করতেই হবে এরকম বাধ্যবাধকতার ব্যাপারও না, কিন্তু গ্রেপ্তার করা ধর্তব্য অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করাটাই প্র্যাকটিস। তো আদালতের যাতে প্রক্রিয়াগত জায়গাতে ডিলে না হয়, এইসব মামলাগুলোতে যখন আপনি দেখবেন যে অনেক বেশি আসামি, তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজনীয়তাটা থাকে কোথায়? যখনই আপনি জামিনে যাচ্ছেন তখন কিন্তু আপনি ম্যাজিস্ট্রেটের অধীনে চলে আসলেন, মামলাতে রেগুলার আসামি হিসেবে চলে আসলেন। পলাতক থাকলে তো হচ্ছে আপনার এই পলাতকদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করা, গ্রেপ্তার করতে গিয়ে ব্যর্থ হওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে আবার গেজেট নোটিফিকেশন করা, অর্থাৎ পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরে তারপরে গিয়ে মামলা রেডির জন্য হবে, শুনানির জন্য রেডি হবে। তারা পর্যন্ত কিন্তু শুনানির জন্য মামলা রেডিও হয় না। যদি আপনি গ্রেপ্তার করে ফেলতে পারেন কিংবা তারা যদি নিজেরা স্বেচ্ছায় গিয়ে জামিনে চলে আসে, তাহলে কিন্তু রেগুলার হয়ে গেল। তাহলে আর মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার পরেই ট্রায়ালের জন্য ডেট ফেলে দেওয়া যায়। যথাযথ কোর্টে, যে কোর্টে ট্রান্সফার হবে সেখানে ফাইল ট্রান্সফার হবে, ট্রান্সফার হওয়ার পরে নাম্বারিং হবে, নাম্বারিং হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি মামলা শুনানির জন্য প্রস্তুত। ওই কাজগুলোর জন্যেই আপনার গ্রেপ্তারের বিষয়টা জরুরি। তো আদারওয়াইজ গ্রেপ্তার না হয়ে তারা নিজেরাও তো গিয়ে জামিন নিয়ে নিতে পারেন, সেই সুযোগও আছে জামিনের ক্ষেত্রে, যদিও নানান ধরনের জটিলতা হচ্ছে এখন, কিন্তু এই প্রক্রিয়াগুলো চালানো যেতে পারে। এটা ওই একটা গ্রাউন্ডেই শুধুমাত্র আপনি অনুমোদন দেওয়া যায়, এটাকে মেনে নেওয়া যায়, সেটা হচ্ছে সাধারণ মানুষের হয়রানি যদি বন্ধ হয়, গ্রেপ্তার করার হয়রানি, নানাভাবে চাঁদাবাজি, নানান ধরনের টাকা পয়সার লেনদেন। গত সপ্তাহেও আমার কাছে এরকম একজন এসছেন যাকে এরকম নাম দেওয়ার পরে একটা বড় অঙ্কের টাকা দিয়ে গ্রেপ্তার না করার জন্যে টাকা পয়সার লেনদেনের নানান ধরনের প্রস্তাব আসতে থাকে। এখন সবার তো আর এরকম সামর্থ্য নেই যে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবেন। আমি ওই সেন্সে বলছি যে গ্রেপ্তার এড়ানোর জন্য হয়তো সাধারণ মানুষ টাকা দিয়ে হলেও পার পাওয়ার চেষ্টা করবে যে না, আমি ঝামেলার মধ্যে গেলাম না। কিন্তু এই প্র্যাকটিসটাই তো হচ্ছে খুবই ভয়াবহ, যে আপনি ফৌজদারি ব্যবস্থাটাকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থে এইটাকে কাজে লাগাচ্ছেন। সেটা যে সবসময় পুলিশ করছে তা না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, কিংবা স্থানীয় প্রভাবশালী লোকজন, কিংবা হচ্ছে যারা সুযোগ সন্ধানী, এরকম একটা গোলাপানিতে মাছ শিকারের জন্য অনেকেই তো কাজ করছে এখন, অনেকেই শুরু থেকেই সক্রিয়।